আমার বন্ধু ফরচুনাটোর মতো আমিও অর্থাৎ মন্টেসর জাতিতে ইতালিয়ান এবং অভিজাত পরিবারের সন্তান। ফরচুনাটোকে বন্ধু বললাম কি? ভুল বলেছি। বরং ও আমার যে কোনো প্রতিদ্বন্দ্বীর চেয়ে নিকৃষ্ট, উদ্ধত এবং সবসময় সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। ফরচুনাটো অনেক ক্ষতি করেছে আমার, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু যেদিন ও আমাকে অপমান করলো মাথায় জ্বলে উঠল আগুন। আর সহ্য করতে পারলাম না, প্রতিজ্ঞা করলাম শোধ নেব, ভয়ঙ্কর শোধ। না, অপমানিত হওয়ার পরেও ফরচুনাটোকে আমি গালমন্দ করিনি, হুমকিও দিইনি, শুধু মনে মনে প্রতিশোধের এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছি। ঠিক করেছি সুযোগ পেলেই ছোবল মারব, বুঝিয়ে দেবো আমার প্রতিহিংসা কত ভয়ানক। ফরচুনাটো অবশ্য জানতো ওর ওপর ভয়ানক রেগে আছি আমি, জানতো সুযোগ পেলে অপমানের শোধ না নিয়ে ছাড়ব না, কিন্তু ঘুণাক্ষরেও কল্পনা করেনি আমার প্রতিশোধের ধরন এমন নির্মম হবে। নমস্কার বন্ধুরা, আমি রূপম। অনেক তো দেশি সাহিত্য চর্চা হলো, এবার না হয় একটু বিদেশি সাহিত্যে যাওয়া যাক। আপনাদের জন্য আজকে এডগার অ্যালান পোয়ের লেখা গল্প দ্য কাস্ক অফ অ্যামন্টিলাডো। তো গল্প শুরু হওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি গল্পটি ভালো লাগে একটা লাইক করবেন, এবং অধিকাংশ লোকই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন পরবর্তী সব ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তো বেশি কিছু না বলে শুরু করা যাক। ফরচুনাটোকে শহরের সবাই বেশ মান্যগণ্য করত, ভয়ও পেত অনেকেই। তবে তার একটা দিক ছিল খুবই দুর্বল। জ্ঞানের অস্বাভাবিক অহংকার ছিল তার, আর উৎকৃষ্ট মদ পেলে ডাইনে বাঁয়ে তাকাবার ফুরসত থাকতো না মোটেই। মদ আমারও বেশ পেয়ারের জিনিস। আমাদের গ্রামের মদ তো গুণে মানে ছিল সর্বোৎকৃষ্ট, আর ফরচুনাটোর মতোই যখনই সুযোগ পেতাম সেরা মদে সাজাতাম আমার ভাড়ার ঘর। টাকা পয়সার অভাব নেই আমার, খুবই বড়লোকের সন্তান আমি, তাই ফরচুনাটোর সঙ্গে সম্পদ এবং ঐশ্বর্যের প্রতিযোগিতায় কখনোই পিছিয়ে থাকিনি। আমার সেরা সম্পদ ছিল এই মদের বোতলগুলো। আমার সুরম্য অট্টালিকাসম বাড়ির সেলারে ওগুলো সাজিয়ে রাখতাম আমি। একদিন সন্ধ্যায় আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এলাম আমি। কার্নিভাল উৎসবের সময় ওটা, সবাই পেট পুড়ে খাচ্ছে, যার যত ইচ্ছে মদ ঢালছে গলায়, কারণ এর পরেই 6 হপ্তাহ ধরে উপবাসের পালা শুরু হতে যাচ্ছে, চলবে সেই ইস্তেরারের আগে পর্যন্ত। উৎসবের আনন্দে মাতোয়ারা সবাই, যেন পাগল হয়ে গেছে প্রত্যেকে। আর সবার মতো ফরচুনাটো রং ঝলমলে পোশাক পরে আছে, ওর পরনে বহু রঙা স্ট্রাইপের ভাড়া পোশাক, মাথায় ঘণ্টা বাঁধা ডাবল টুপি। আমাকে দেখে হাসল ফরচুনাটো, যেন খুব খুশি হয়েছে। সন্দেহ নেই প্রচুর গিলেছে ব্যাটা। আমি ওকে দেখে খুব খুশি হওয়ার ভান করে ওর বাড়িয়ে দেওয়া হাতটাকে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মাই ডিয়ার ফরচুনাটো, তোমাকে আজকে যা চমৎকার লাগছে, শোনো, তোমার জন্য আমি দারুণ একটা খবর এনেছি। এই তো সেদিন বিশাল এক মদের ব্যারেল কিনলাম। বিক্রেতা বলল ওটা নাকি অ্যামন্টিলাডো, কিন্তু আমার ঠিক বিশ্বাস হয়নি ওর কথা। আমরা দুজনেই জানি অ্যামন্টিলাডো খুব দামি মদ। সেরি দক্ষিণ স্পেনের মন্টিলা শহরেই এটা শুধু তৈরি হয়। ফরচুনাটো বলল, অসম্ভব, অ্যামন্টিলাডো এই সময়? বললামই তো, আমারও নিজের কেমন সন্দেহ হচ্ছিল। তোমার সঙ্গে আলাপ না করেই পুরো ব্যারেলটার দাম চুকিয়ে দিয়ে বোধহয় ভুলই করেছি, কারণ জানি তো মদের চেনার বিষয়ে তুমি একদম এক্সপার্ট, কিন্তু ওই সময় তোমাকে না পেয়ে দাম দরও আর করা হয়নি। ফরচুনাটো বিড়বিড় করে বলল, অ্যামন্টিলাডো, অ্যামন্টিলাডো, যেন বিশ্বাস করতে পারছে না কথাটা। সন্দেহ তো আমিও করছি, বুঝতে পারছি ও আমার ফাঁদে পা দিতে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হতে চাই আমি। তবে তুমি ব্যস্ত না থাকলে তোমাকে এই জিনিসটা দেখাতাম আমি। এখন বাধ্য হয়েই লুচেসির কাছে যেতে হচ্ছে আমায়। অবশ্য মদের ব্যাপারে ভালো মন্দ জ্ঞানটি ওরও বেশ টনটনে, ওই হয়তো আমাকে বলতে পারবে।
লুচেসির কাছে অ্যামন্টিলাডো যা, সাধারণ সেরিও তাই। রেগে উঠল ফরচুনাটো। শিকার আরও কাছে আসছে ফাঁদের দিকে বুঝতে পেরে খুশি লাগলো আমার। কিন্তু লোকে তো বলে তোমারই মতো নাকি সে মদের ব্যাপারে বিশেষজ্ঞ। লোকে কিছুই জানে না, ঘট করে উঠল ফরচুনাটো। চলো আমি যাচ্ছি। এতক্ষণ ব্যাটা খপ্পরে পড়েছে। কোথায় যেন কিছুই জানি না এভাবে জানতে চাইলাম আমি। তোমার মদের ভোল্টে। নো মাই ফ্রেন্ড নো, তোমার উৎসবের আনন্দটা আমি মাটি করতে চাই না। তুমি খুব ব্যস্ত লুচেসি, আমি অত ব্যস্ত নই। কি কাজ আছে আমার? চলো চলো যাবো। ভল্টে ভয়ানক ড্যাম্প, তাছাড়া তোমার খুব সর্দিও লেগেছে। হ্যাঁ অ্যামন্টিলাডো, ব্যাটা নির্ঘাত তোমাকে ঠকিয়েছে। আর লুচেসির কথা ভুলেও যাও, গর্ধবটা জানি না অ্যামন্টিলাডোর সঙ্গে সাধারণ শরীর কি পার্থক্য। কথা বলতে বলতে আমার হাত ধরে রীতিমতো টানাটানি শুরু করে দিল ফরচুনাটো। প্রায় ঠেলে নিয়ে চলল আমার বাড়ির অভিমুখে। আমি পৌঁছে দেখি চাকর বাকরদের টিকিটিও নেই। নির্ঘাত সবকটা কার্নিভাল উৎসবের মজা মারতে গেছে। অথচ বাইরে যাওয়ার আগে আমি পই পই করে বলে গিয়েছিলাম আগামীকাল সকালের আগে ফিরব না আমি, কেউ যেন কোথাও না যায়। কিন্তু যেই বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে ওরাও ছুট লাগিয়েছে উৎসবের উদ্দেশ্যে। দেয়াল থেকে দুটো মশাল নিলাম আমি, একটা ফরচুনাটোকে দিয়ে অন্যটি হাতে নিয়ে আগে বাড়তে শুরু করলাম আমরা। অনেকগুলো ঘর পেরিয়ে মদ রাখার ভোল্টের প্রবেশ পথে এসে দাঁড়ালাম। লম্বা জীর্ণ সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম নিচে। ফরচুনাটোকে বললাম আমাকে যেন সাবধানে অনুসরণ করে। ফরচুনাটো টলতে টলতে এগোলো। প্রতিটি পদক্ষেপে ও টুপির সঙ্গে বাঁধা ঘণ্টাগুলো বেজে উঠল টুং টাং শব্দে। লম্বা অন্ধকার প্যাসেজওয়ে দিয়ে নীরবে এগিয়ে চলেছি আমরা। ফরচুনাটো জিজ্ঞেস করলো, অ্যামন্টিলাডো কোথায়? এই তো আর একটুখানি সামনে, আমি বললাম। অবশেষে আমরা প্যাসেজওয়েটার মাথায় এসে পৌঁছলাম। দাঁড়িয়ে পড়লাম ড্যাম পড়া সেলারে। এই সেলার আসলে আমার পূর্বপুরুষ মন্ট্রেসরদের কবরখানা। দেখছো কিরকম স্যাঁতস্যাঁতে দেওয়াল, আমি বললাম। খক খক করে কাশলো ফরচুনাটো, কফ ফেলল। বেশি মদ্যপানের কারণে ওর চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছে। কবে থেকে সর্দি বাঁধিয়েছ জানতে চাইলাম আমি। এমন ভয়ানক কাশতে থাকলো ফরচুনাটো যে অনেকক্ষণ কথাই বলতে পারল না। এটা কোনো ব্যাপার নয়, ও বলল। দৃঢ় গলায় আমি বললাম, শোনো আমরা এখনই এখান থেকে চলে যাব, কারণ এত ঠান্ডায় যদি তোমার কিছু হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। তুমি ধনী, সম্মানিক এবং সবার প্রিয় পাত্র। এভাবে এখানে আরও কিছুক্ষণ থাকলে তোমার শরীর নিশ্চিত আরও খারাপ হবে, সেটা আমি হতে দিতে পারি না। আর লুচেসি যখন আছেই, রাখো তো লুচেসির কথা, চেঁচিয়ে উঠল ফরচুনাটো ভাঙা শোনায় গলা। বললামই তো সর্দিটা এমন ভয়ঙ্কর কিছু নয়, এতে আমি মরে যাব না। আমি বললাম, তা অবশ্য ঠিক, তবুও একটু সতর্ক করে দিলাম আর কি। ঠিক আছে, তুমি যখন ছাড়বেই না তাহলে নাও এখান থেকে কয়েক ঢোক খেয়ে নাও, শরীরটা গরম থাকবে। সেলারে সাজানো এক সাইজের বোতলের লম্বা সারি থেকে একটা বোতল তুলে দিলাম ফরচুনাটোর হাতে। খাও বললাম ওকে। মুখের কাছে বোতলটা তুলে ধরল ফরচুনাটো। লোভে চকচক করছে চোখ। আমার দিকে ফিরে নট করল ও। আবারও মিষ্টি শব্দে বেজে উঠল ঘণ্টাগুলো। তোমার পূর্বপুরুষেরা যারা এখনো চিরনিদ্রায় শুয়ে আছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে। ঠোঁটে বোতলটা ছোঁয়ালো ফরচুনাটো। আর আমি পান করছি তোমার দীর্ঘ জীবনের জন্য, বললাম আমি। এরপর একসঙ্গে মদ্যপান করলাম আমরা। তোমাদের বংশমর্যাদার সূচক কি? বিশাল পা, সোনালি রঙের, পিছনে নীল ব্যাকগ্রাউন্ড, পাটাকে জড়িয়ে থাকে একটা সাপ। সাপটার বিষ দাঁতগুলো পড়ে থাকে পায়ের পাতার নিচে।
আর তোমাদের বংশমর্যাদার সূচকের আদর্শ বাণী কি? লেমো মি ইম্পোন লাসোসিট, অর্থাৎ যে আমাকে আক্রমণ করবে সে সাবধান থেকো। প্রচুর মদ পেটে যাওয়ার কারণে ফরচুনাটোর চোখ দুটো জল জল করছে, হাঁটার সঙ্গে বেজে উঠছে ঘণ্টা। ভল্টগুলোর একেবারে ভেতরের দিকে চলে এলাম আমরা। ভূগর্ভস্থ সমাধিস্থলগুলো এখন আমাদের সামনে, মানুষের হাড়গোড় গাদা করে রাখা দেওয়ালের সঙ্গে। আর আমার সবচেয়ে দামি মদের ভাণ্ডার ওগুলোর পাশেই। আমি মদের ব্যারেলগুলো এখানে রেখেছি কারণ জায়গাটা খুব ঠান্ডা, নষ্ট হবে না আমার এত মূল্যবান সম্পদ। এখানে এসে আমি থমকে দাঁড়ালাম, ফরচুনাটোর কোনোই খামচে ধরলাম। আমি বললাম, স্যাঁতস্যাঁতে ভাবটা খেয়াল করেছ বেড়েই চলেছে। আমরা এখন ঠিক নদীর তলায় এসে দাঁড়িয়েছি। দেখছো কঙ্কালগুলোর গা কেমন ভেজা ভেজা? চলো চলো, না হলে তোমার সর্দি। বাদ দাও তো, বাদ দাও, বলল ফরচুনাটো। চলতে থাকো, তার আগে এসো আরেকবার গলা ভিজিয়ে নি। এক ঢোকে সে বোতলটা শূন্য করে ফেলল, ঝিকমিক করে উঠল চোখ দুটো। এখন চলো, অ্যামন্টিলাডোর স্বাদ নিয়ে আসে আমি। তবে তাই হোক, আমি বললাম। একটা হাত বাড়িয়ে দিলাম ওর দিকে। ও প্রায় ঝুলে যেতে লাগলো আমার সঙ্গে। নিচু খিলানের একটা প্যাসেজ ধরে চললাম আমরা। তারপর আবার নামতে শুরু করলাম নিচে। অবশেষে মাটির নিচের একটি কক্ষে এসে ঢুকলাম। বাতাস এখানে এত কম যে আমাদের মশালগুলো প্রায় নিভু নিভু হয়ে এলো। কক্ষটির শেষ মাথায় আরেকটা ছোট ঘর। ওটার 3 দিকের দেওয়ালে মানুষের কঙ্কাল, গাদাটা ঠেকেছে দেওয়ালে, কিন্তু চতুর্দিকের দেওয়ালের কঙ্কালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। এদিকের দেওয়ালটা ফাঁকা। আমরা ওটার ভিতরে একটা চোরা কুঠুরি দেখতে পেলাম, হাত চারেক গভীর, আনুমানিক 3 হাত চওড়া আর উঁচু হবে 6-7 হাত। চোরা কুঠুরিটা সম্ভবত মানুষের হাতে তৈরি, তবে কোনো বিশেষ উদ্দেশ্যে তৈরি না হওয়াই স্বাভাবিক, কারণ জায়গাটার 2 পাশে বিশাল 2 পাথুরের স্তম্ভ সেলারের ছাদে গিয়ে ঠেকেছে, ঠেক দিয়ে রাখছে ওটাকে। চোর কুঠুরির দেওয়ালটা শক্ত গ্রানাইট পাথরের। দেওয়ালের উপর 2টো লোহার স্ট্র্যাপল, ইংরেজির ইউ অক্ষরের মতো, ফুট 2 ব্যবধানে 2টো মাঝখানে। দুটোতেই 2টো লম্বা লোহার চেন ঝুলছে। চেন দুটোর মাথায় হ্যান্ড কাফের মতো রিস্ট লক। ফরচুনাটো তার প্রায় নিভে যাওয়া মশালটা উঁচু করে ধরল। চোর কুঠুরির গভীরতা কতখানি দেখতে চাইল, কিন্তু কাজ হলো না, কারণ আলো খুবই কম। আমি বললাম, এখানে সেই বিখ্যাত অ্যামন্টিলাডো এনে রেখেছি আমি। লুচেসি যদি এখন থাকতো এখানে, ওই গর্ধবটার কথার মুখে এনো না তো। বাধা দিল আমাকে ফরচুনাটো। টলমল পায়ে এগোলো সামনের দিকে। ওকে তৎক্ষণাৎ অনুসরণ করলাম আমি। চোর কুঠুরির দেওয়ালের শেষ মাথায় যেন অবিশ্বাস্য দ্রুত গতিতে পৌঁছে গেল সে, কিন্তু দেওয়ালে মুখ ঠেকে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল হতভম্ব হয়ে। মাত্র 1 সেকেন্ড সময় লাগলো আমার লোহার স্ট্যাপল থেকে চেনটা টেনে নামাতে। বিদ্যুৎ গতিতে আমি চেন দিয়ে ওর কোমর পেঁচালাম, হাত দুটো আটকে দিলাম লোহার হ্যান্ডকাফে। ফরচুনাটো এত মাতাল ছিল যে বাধাই দিতে পারল না। আমি গ্রানাইটের দেওয়ালের সঙ্গে ওকে আষ্টে পিষ্টে বেঁধে ফেললাম। হাত দুটো রিস্ট লকে বেঁধে চাবিটা ফেলে দিয়ে পিছু হটে এলাম। আমি বললাম, হাত দুটো দেওয়ালের সঙ্গে ঠেসে ধরো, বুঝবে ঠান্ডা কাকে বলে। এখন নিজেকে মুক্ত করার জন্য চিৎকার করো, কাঁদো, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও। চাইবে না? তুমি চাইবে না আমাকে? ঠিক আছে, তাহলে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমাকে একটা মজা দেখিয়ে যাব। ফরচুনাটো চিৎকার করে উঠল, অ্যামন্টিলাডো। এখনো বিস্ময়ের ভাবটা কাটেনি ওর। আমি বললাম, ঠিক, অ্যামন্টিলাডো। কথা বলতে বলতে আমি কাজ শুরু করে দিলাম। হাড়গোড়ের গাদাটাকে এক পাশে সরিয়ে দালান তোলার পাথর আর সিমেন্ট বের করলাম ওখান থেকে।
জিনিসগুলো আগেই এখানে রেখে গিয়েছিলাম আমি লম্বা জ্যাকেটের পকেট থেকে বের করলাম পালস্তারা লাগানোর বেলচা। তারপর চোরা কুঠুরির প্রবেশ পথের সামনে দেওয়াল তুলতে শুরু করলাম। পাথরের প্রথম স্তরটা সিমেন্ট মাখিয়ে খুব দ্রুত তুলে ফেললাম। কাজ করতে করতে টের পেলাম ফরচুনাটোর মাতলামি ভাবটা কেটে আসছে। ঘোঙানির মতো একটা শব্দ শুনতে পেলাম, তবে ঠিক মাতালের কান্না নয়। তারপর শব্দটা হঠাৎ করে থেমে গেল, লম্বা নীরবতা নেমে এলো। আমি দ্বিতীয় স্তরটা তুলে ফেললাম, তারপর তৃতীয় এবং চতুর্থটি। এই সময় ঝনঝন শব্দে বেজে উঠল লোহার চেন। অনেকক্ষণ ধরে বাজতেই থাকলো। শব্দটা শোনার লোভে হাতের কাজ গুটিয়ে হাড়ের গাদার উপর চুপচাপ বসে থাকলাম। শব্দটা থামলো, আবার কাজ শুরু করলাম। কোনো রকম বাধা ছাড়াই পাথুরে দেওয়ালের পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্তর পর্যন্ত তুলে ফেললাম। দেওয়ালটা এখন আমার প্রায় বুক সমান। কাজে একটু বিরতি দিলাম। মশালটা উঁচু করে ধরলাম যাতে আলোটা চোরা কুঠুরির ভিতর পর্যন্ত পৌঁছয়। তীক্ষ্ণ এবং তীব্র একটা আত্মচিৎকার ভেসে এলো ভিতর থেকে। এক মুহূর্তের জন্য কেঁপে উঠলাম। দোটানায় ভুগলাম কয়েক সেকেন্ড। ওর গলা কি বাইরের কেউ শুনতে পাবে? না, পরক্ষণেই নাকচ করে দিলাম চিন্তাটাকে। সেরকম কোনো চান্সই নেই। কঠিন গ্রানাইটের দেওয়ালে হাত রাখলাম আমি। সন্তুষ্টি বোধ করলাম মনে হলো। আবারও চিৎকার করে উঠল ফরচুনাটো। গলা যেন ছিঁড়ে যেতে চাইল ওর, কিন্তু থামলো না। আমিও পাল্টা চিৎকার করলাম, যেন ভেঙচি কাটলাম ওর চিৎকারের প্রত্যুত্তরে। আমার গলার জোরে ওর চিৎকার ডুবে গেল, থেমে গেল ফরচুনাটো। 8, 9 এবং 10 নম্বর স্তম্ভটি তুলে ফেললাম আমি দ্রুত। ঘড়ির দিকে তাকালাম, মাঝরাত। কাজটা প্রায় শেষ করে এসেছি আমি। সর্বশেষে অর্থাৎ 11তম স্তরটা এবার তুলে ফেললাম এবং শুধু ছোট্ট একটা ফোকরের মতো রইল। একটা পাথর বসিয়ে প্লাস্টার করে দিলেই হলো, ব্যাস। দেওয়ালটায় আর কোনো ছিদ্র থাকবে না। এই সময় চোরা কুঠুরি থেকে ভেসে এলো নিচু গলার হাসি। আমার ঘাড়ের পেছনের চুলগুলো দাঁড়িয়ে গেল। হাসতে হাসতে কথা বলল ফরচুনাটো, করুণ আর শীতল গলা। বুঝতে কষ্ট হলো না এটাই সেই চির উদ্ধত আর দুর্বিনীত বন্ধু ফরচুনাটোর কণ্ঠ। দারুণ রসিকতা জানো হে, দারুণ রসিকতা জানো। এই ঘটনাটা নিয়ে আমরা পরে অনেক তামাশা করতে পারবো, সত্যি। অ্যামন্টিলাডো, চিৎকার করে উঠলাম আমি। অ্যামন্টিলাডো, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে না, তাই না? ওরা সবাই আমার জন্য অপেক্ষা করছে, আর আমার বউ আমার জন্য সবাই অপেক্ষা করছে। চলো যাই। আমি বললাম, হ্যাঁ চলো যাই। ঈশ্বরের দোহাই বলছি মন্টেশ্বর, আমায় ছেড়ে দাও। আমি বললাম, হ্যাঁ ঈশ্বরের দোহাই বলছি। কিন্তু আমার কথার কোনো জবাব এলো না। অধৈর্য হয়ে উঠলাম আমি, জোরে ডাকলাম, ফরচুনাটো। এবারও জবাব এলো না। ছোট্ট ফোকরটা দিয়ে একটা মশাল ফেলে দিলাম চোরা কুঠুরির ভেতরে। শুধু ঘন্টার টিং টিং শব্দ ভেসে এলো। হঠাৎ বমি পেতে শুরু করলো আমার। শরীর কেমন দুর্বল ঠেকল। এটা এই স্যাঁতস্যাঁতে পরিবেশটার জন্য। আমি তাড়াতাড়ি কাজ শেষ করলাম। শেষ পাথরটা বসালাম ফোকরে। প্লাস্টার দিয়ে লাগিয়ে দিলাম ওই সদ্য নির্মিত দেওয়ালটার সঙ্গে। তারপর হাড়ের গাদাগুলো দিয়ে ঢেকে দিলাম দেওয়ালটা। গত অর্ধ শতাব্দীতে এই কঙ্কালগুলোকে কেউ বিরক্ত করেনি, ওকেও কেউ বিরক্ত করতে আসবে না। শান্তিতে বিশ্রাম নিতে দাও ওকে। এই প্রতিহিংসা মানুষের এমন এক স্বভাব যেটা আনতে পারে একটি খুবই ভয়ানক পরিণতি। আজকের গল্পে এই প্রতিহিংসারই একটি নমুনা আমরা দেখতে পেলাম। প্রতিহিংসায় রাগে একটা মানুষ কতটা নিচে পৌঁছতে পারে। আজকের গল্পটি এতটাই ছিল। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করবেন এই ধরনের গল্পের নোটিফিকেশন সবথেকে প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।